আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বরাবরের মতো আরো একটি নতুন ক্লাস নিয়ে আইকে ইভেন্ট পথ একাডেমিতে হাজির হলাম। আইকে ইভেন্ট পথ একাডেমি থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.3 অধ্যায় থেকে দুইটা সৃজনশীল করব। কথা না বাড়িয়ে চলো হোয়াইট বোর্ডে আমরা অঙ্ক দুটা শুরু করি। আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 94 পৃষ্ঠার 4.3 এর ষষ্ঠ শ্রেণীর দুইটা অঙ্ক করব। খুব ভালো করে বুঝলে এখানে আরো দুটো অঙ্ক আছে, অর্থাৎ 39 40 আজকে করব। এইচ ডাবল থাকবে 41 42। যদি আমরা 41 42 অঙ্ক দুটো পারি তাহলে আমাদেরকে করে ফেলতে হবে। কমেন্টে জানাবা, যদি না বুঝি আমি আবার 41 42 প্রয়োজন আবার করে দেব। শুরু করি। আমাদের প্রশ্ন বলতেছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার তিনটি বীজগণিতীয় রাশি হলে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত। বলছে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত। সাংখ্যিক মানে শব্দটা থেকে আমাদেরকে বোঝা যাচ্ছে যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে খেয়াল করে আমরা ক নাম্বারটাকে লিখছি, সহগ হলো অক্ষরের আগের সংখ্যা। সহগ হলো অক্ষরের আগের সংখ্যা। এখানে যদি বি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার যাই বলুক না কেন, যেহেতু আমাদের সহগ মানে হচ্ছে সংখ্যার আগের সংখ্যাটা, সহগ মানে হচ্ছে সংখ্যার, সহগ হলো অক্ষরের আগের সংখ্যা। মাথায় রাখতে হবে, সহগ মানে অক্ষর যেটা দেওয়া হবে তার আগের একটা সংখ্যা, সেটাকে বলা হয় সাংখ্যিক মান। তাহলে এখানে যদি আমাদের বলছে সাংখ্যিক মান সহগ বের করতে বলছে, তাহলে এখানে আমাদের বলছে এ বি স্কয়ার। তাহলে দেখো বি স্কয়ার, এটার আগে কিন্তু কোনো অক্ষর নাই, এটার আগে কোনো সংখ্যা কিন্তু নাই। তাহলে এটা সাংখ্যিক মান কত হবে? মানটা খুবই সহজ, সেটা হচ্ছে কোনো কিছু না থাকলে আমরা একটা কথা বলি না, যার কেউ নাই তার আল্লাহ আছে। প্রবাদটার ক্ষেত্রে সেম অঙ্কর ক্ষেত্রে প্রযোজ্য, যেই সংখ্যার কোনো মান নাই সে তার এক আছে। আবার বলতেছে যার কেউ নাই তার যেমন আল্লাহ আছে বলি, সেম একই ভাবে যে সংখ্যার কোনো নিজস্ব মান নাই সেই সংখ্যার এক আছে। তার মানে এইখানে দেখো 1 2 2 3 4 5 কোন সংখ্যা কোনো মান নাই, যেহেতু মান নাই তার মানে ওর এক আছে। তার মানে বি এর আগে এক। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইখানে এসেও বি এর আগে আমাদের যেহেতু কোনো মান নাই, তার মানে বি এর আগে এক আছে। তাহলে বি এর সাংখ্যিক মান হচ্ছে 1। বুঝে গেছে? এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে বি এর সাংখ্যিক সহগ হচ্ছে 1। আশা করি ক নাম্বারটা ক্লিয়ার। এরপর খ নাম্বারটা আমাদেরকে বলতেছি কি, এ স্কয়ারের দ্বিগুণের সাথে। প্রশ্নটা খুব ভালো করে বুঝতে, আনসারটা একেবারে সোজা। প্রশ্ন যত কঠিন আনসার তার চেয়ে সহজ। প্রশ্ন যেতে কোনো কঠিন, তো প্রশ্ন চেয়ে সহজ। খেয়াল করি, এ স্কয়ারের দ্বিগুণের সাথে। তাহলে এ স্কয়ার এর দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 1 গুণ 2 গুণ 3 গুণ, তাহলে দ্বিগুণ 2। সো এ স্কয়ারের সাথে আমরা 2 গুণ দিয়ে দেবো। এটাই দেখো লিখছি, এ স্কয়ারের দ্বিগুণ হলো এ স্কয়ার ইনটু 2, তাহলে 2 এ স্কয়ার। তারপর কি বলছে, এ স্কয়ার আমরা বুঝলাম, এ স্কয়ারের দ্বিগুণের সাথে। এরপরে প্রশ্ন বলতেছে সি স্কয়ারের 3 গুণ, সি স্কয়ারের 3 গুণ। তাহলে এ স্কয়ারের দ্বিগুণ যদি হয় 2 এ স্কয়ার, তাহলে সি স্কয়ার 3 গুণ হবে 3 সি বি স্কয়ার সি স্কয়ার যেটাই থাকুক না কেন, আমাদের প্রশ্ন কি বলছে সি স্কয়ার। তাহলে 3 সি স্কয়ার, এটা এখানে লিখছি দেখো, সি স্কয়ারের 3 গুণ হচ্ছে 3 সি স্কয়ার। এবার আমাদের প্রশ্ন এতটুকু করলাম, এরপর বলছে যোগ করো। যোগ করো তো সোজা কাজ, খালি যোগ করে দেবো। তাহলে 2 এ স্কয়ার, এই হচ্ছে 2 এ স্কয়ার, যোগ করতে বলছে এই জন্য চিহ্ন দিছি যোগ, সি স্কয়ার এই হচ্ছে সি স্কয়ার। দেখে দেখে শুধু এই কাজটা আমরা লিখে দিছি। গ নম্বরে চলে যাই। গ নম্বর প্রশ্ন বলতেছি কি, এ স্কয়ারের 3 গুণের সাথে। খ বুঝলে গ নম্বর অনায়াসে পারার কথা। এই কথাটা বলছে কি, এ স্কয়ারের 3 গুণের সাথে। তাহলে এ স্কয়ারের সাথে 3 গুণ হবে, এটাই দেখো লিখছি, এ স্কয়ারের 3 গুণ। তাহলে 3 এ স্কয়ার, থ্রাইস এ স্কয়ার হয়ে গেল। এরপর আমাদের প্রশ্ন বলছি কি, যে 3 গুণের সাথে বি স্কয়ারের দ্বিগুণ, বি স্কয়ারের দ্বিগুণ। তাহলে বি স্কয়ারে আমরা 2 দিয়ে গুণ করব, এটাই দেখো লিখছি, বি স্কয়ারের দ্বিগুণ হচ্ছে 2 বি স্কয়ার। এরপর প্রশ্ন আমাদেরকে বলছে বিয়োগ করে, বলছে বিয়োগ করে। তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করব, তাহলে দেখো লিখছি কি 3 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। প্রশ্ন যা বলতেছে আমরা শুধু সংখ্যায় সেটা লিখতেছি। এরপরে প্রশ্ন কি বলতেছে, বিয়োগ করে বিয়োগ ফলের সাথে, অর্থাৎ যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করতে। সি স্কয়ারের 4 গুণ, তাহলে সি স্কয়ার 4 গুণ হবে কত 4 সি স্কয়ার। তাহলে এটা আমরা যোগ করলাম। এরপরে বলছি কি, যোগ করতে বলছে, সি স্কয়ারের 4 গুণ কত হবে 4 সি স্কয়ার 4 গুণ। তাহলে এটার সাথে আমাদের যোগ করতে বলছে এই রেজাল্টের সাথে। তাহলে এটা লিখছি, অর্থাৎ 3 স্কয়ার 3 সি স্কয়ার মাইনাস এর মাইনাস 2 বি স্কয়ার 2 বি স্কয়ার। যোগ করতে বলছে এই জন্য যোগ 4 সি স্কয়ার। আশা করি এতটুকু বোঝা গেছে। এর আগের অঙ্কগুলো আমরা করে গেছিলাম, যোগ করো, যোগগুলা সিরিয়াল বাই সিরিয়াল লিখে গেছিলাম। আমরা শুধু রেজাল্টটা যোগ নামায় দিয়েছি। আগের ভিডিওগুলো যে না দেখে দেখে আসতে পারো, খুবই সহজভাবে করে গেছে। এইবার এইখানে এসে সেম একই কাজ করছি। এর পরবর্তীতে তাহলে আমাদের 39 নম্বর প্রশ্ন কমপ্লিট। আমরা এবার চলে যাব 40 নম্বর প্রশ্নে। 40 নম্বর প্রশ্নে কি বলতেছে দেখো, এটা যদি বুঝি পরেরটা সেম একই কাজ, কোনো পার্থক্য নাই। বলতেছি কি,
একটি খাতার দাম x টাকা। এখানে প্রশ্নে x টাকা দিয়েছে, পরীক্ষার সময় কিন্তু x টাকা নাও আসতে পারে, 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা যেটা ইচ্ছা দিতে পারে। এখানে একটা মান দিয়ে দিয়েছে x টাকা, পরীক্ষাতে কিন্তু x আসতে নাও পারে, 10 20 30 যে কোনো সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, টিচার চাইলে চেঞ্জ করে দিতে পারে, এটা টিচারের ইচ্ছে। তাহলে এখানে বলতেছি কি একটি খাতার দাম x টাকা, তারপর বলছি কি একটি কলমের দাম y টাকা, তারপর বলছি কি একটা পেন্সিলের দাম হচ্ছে z টাকা। এবার আসে আমাদের প্রশ্ন যা বলে আমরা তাই করব। তাহলে একটা দাম যদি হয় x টাকা, তাহলে পাঁচটার দাম কত হবে? 5 দিয়ে x এর গুণ করি আমরা। তাহলে যদি আমরা এতটুকু মুছে ফেলি তাহলে আমাদের সংখ্যাগুলো বুঝতে সুবিধা হবে। একটার দাম হচ্ছে x টাকা, তাহলে পাঁচটার দাম এটা যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5x টাকা। আশা করি বুঝছি। 6 যদি হয় 6টা যদি বলে 6 দিয়ে গুণ দেবো, 7টা বললে 7 দিয়ে গুণ দেবো, প্রশ্ন যা বলবে আমরা শুধু তাই করে দেব। আসলে এবার প্রশ্নের কাছে যাই, বলছি কি 3টি খাতা এবং 2টি কলমের মোট দাম কত? মোট মানে বলে গেছিলাম, মোট বলুক একত্র বলুক সমষ্টি বলুক এগুলো থাকলেই যোগ করতে হয়। তাহলে এতটুকু বুঝলাম যে মোট দ্বারা আমরা বুঝে নিলাম যোগ করতে হবে। এবার কি কি যোগ করব? 3টি খাতার দাম। তাহলে একটা খাতার দাম যদি হয় x টাকা, তাহলে 3টি খাতার দাম হবে 3x টাকা, 3x। তাহলে আমরা লিখে দিই একটি খাতার দাম x টাকা, 3টি খাতার দাম এই যে দেখো 3টা x এর গুণ করছি 3x, 3x টাকা। পরেরটাতে যে আমরা পরে বলছি কি 2টি কলমের দাম, তাহলে একটা কলমের দাম হচ্ছে y টাকা, তাহলে দুইটা হবে 2y টাকা। এটাই লিখছি দেখো 2টি কলমের দাম 2y টাকা। এবার আমাদের কি বলছে? যোগ করতে। তাহলে বলছি কি 3টি খাতা 2টি কলমের মোট দাম বলার জন্য যোগ, তাহলে 3x প্লাস 2y প্লাস ব্রেকেট দিয়ে টাকা লিখে দিলেই হয়ে যাবে। ক নাম্বার কমপ্লিট। ক নাম্বারে কোনো প্রশ্ন থাকার কথা না, তারপর প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবা। তারপরে খ নাম্বারে যাই আমরা। খ নাম্বারের প্রশ্ন বলতেছি কি 5টি খাতা ও 4টি পেন্সিলের দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে, তার মানে দুইটা কাজ। প্রথম কাজটা হচ্ছে যে 5টি খাতা কলম এগুলোর আমাদের বের করতে হবে, এরপর এই রেজাল্টটাকে বীজগণিত রাশি দ্বারা আমাদের প্রকাশ করতে হবে। ওকে তাহলে শুরু করি। 5টি খাতার দাম, তাহলে একটা ইয়ার আগে আমরা দেখো একটা 3টা খাতার দাম বাইর করছিলাম, 3 দ্বারা গুণ করছি, তাহলে এখানে 5 বলছে 5 দিয়ে গুণ করব, কোনো সমস্যাই না। তাহলে আসলে শুরু করি, লিখবো কি 5টি খাতার দাম 5x টাকা, খুবই সোজা। তারপরে বলছি কি 5টি খাতার দাম বের করলাম, পরে বলছে 8টি পেন্সিলের দাম, তাহলে 8টি পেন্সিলের দাম বলার জন্য 8 দা গুণ দেবো, আর একটা পেন্সিলের দাম কত ছিল? এই যে z টাকা, একটি পেন্সিলের দাম z টাকা, তাহলে 8টা পেন্সিল বলছে আমরা 8 দিয়ে গুণ দিয়ে দেবো। এরপরে বলছি কি যে দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে, দাম থেকে বলছে তার মানে অঘোষিত ভাবে এখানে তো বলছে দুইটা যোগ করতে, দাম থেকে বলছে, যোগ দিয়ে কিন্তু বলেন, এটা নিজ দিতে বুঝে নিতে হবে যোগ করতে। এই জন্য লিখছি কি দেখো যে 10টি পেন্সিলের দাম আমরা বের করে নিলাম 10y টাকা। এইবার যেহেতু যোগ করতে বলছে প্রথম দুটো, এই জন্য এই যে দেখো এই দুটো আমরা যোগ করলাম, যে বীজগণিত রাশি এই দুইটা যোগ করলাম 5x প্লাস 8z। আর যেহেতু 10টা থেকে বাদ দিতে বলছে আমাদের, এই যে 10টি কলমের দাম বাদ দিলে, বাদ দেওয়া মানেই বিয়োগ করা, অবশিষ্ট কত থাকে বাদ দাও এগুলা মানেই বিয়োগ করা। তাইলে এখানে আমরা মাইনাস এই যে 10z টাকা। আশা করি এতটুকু বুঝছি। এবার বাকিটুকু দেখি কি বলে, বিয়োগ থেকে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করে। তাহলে অলরেডি বীজগণিত রাশির মাধ্যমে আমরা একটা সংখ্যা দিয়ে দেখাই দিছি, কাজ শেষ। এবার গয়ের কাছে চলে যাই, প্রশ্ন যা বলবে ঠিক একইভাবে এখানকার মতো তাই করব। প্রশ্ন বলতেছে কি 3x, 3x মানে কি x দ্বারা কি বোঝাইছে? x দ্বারা হচ্ছে খাতার দাম, ঠিক আছে। তাহলে এখানে 3x দ্বারা কি বোঝাচ্ছে? 3টা খাতার দাম। 2y, y দ্বারা কি বোঝাচ্ছে? কলমের দাম, তাহলে 2y দ্বারা কি বোঝাচ্ছে? 2টা কলমের দাম। 5z, z দ্বারা কি বোঝাচ্ছে? পেন্সিলের দাম, তাহলে 5z দ্বারা কি বোঝাচ্ছে? 5টা পেন্সিলের দাম। দ্বারা কি বোঝায়? তাহলে তো বলেই ফেললাম যে এখানে খালি এই কথাটা লিখে দিবা, এই যেটা লিখে দিছি। 3x দ্বারা বোঝায় 3টি খাতার দাম, 2y দ্বারা বোঝায় 2টি কলমের দাম, 5z দ্বারা বোঝায় 5টি পেন্সিলের দাম। যা বুঝাইছে তাই আমরা খালি সংখ্যায় লিখে দিছি, কথা লিখছি, অর্থাৎ প্রশ্নগুলো তৈরি করতে বলছে। তাহলে এতটুকু আমরা করে ফেললাম। এরপরে প্রশ্ন কি বলতেছে? y ও z এর সাংখ্যিক সহগ কত? একটু বলে দিই সাংখ্যিক সহগ, এই যে এখানে কথা দেখো, এটা আমরা বলে গেছিলাম সাংখ্যিক সহগ মানে হচ্ছে সংখ্যার আগের সংখ্যাটা, চিহ্নের বা অক্ষরের আগের সংখ্যাটা। তাহলে এইখানে যদি আমরা দেখি আগের সংখ্যাটা কত আছে, 3 এর সাথে আগের সংখ্যা আছে, x এর সাথে আগের সংখ্যা আছে 3, y এর সাথে আগের সংখ্যা আছে 2, z এর সাথে আগের সংখ্যা আছে 5। তাহলে এখানে শুধু আমাদের y এরটা বলছে আর z এরটা বলছে, অন্য কিন্তু কিছু বলে নাই। যেহেতু অন্য কোনো কিছু বলে নাই সেজন্য আমরা এটা লিখে গেছি যে 3টে খাতা এটা বোঝাচ্ছে। ওকে ফাইন, এটা করে ফেললাম। এরপর এখানে y এর সাংখ্যিক মান হচ্ছে
2, কারণ এখানে দেখো এই যে y এর সাংখ্যিক মান কত, এখানে 2 আছে, -2 আছে, সেজন্য y এর সাংখ্যিক মান হচ্ছে -2। তারপরে আমাদের চাইছি কি y এর পরে চাইছে z, তাহলে z এর সাংখ্যিক মান, তাহলে z এর সাংখ্যিক, z এর আগে আছে কত 5, তাহলে z এর সাংখ্যিক মান হচ্ছে 5। এরপরে আমাদের প্রশ্ন বাকিটা কি বলছে দেখো, বলছে যে সাংখ্যিক মান কত এবং মানগুলোর গুণফল করতে প্রকাশ করো, ঠিক আছে, এবং মানগুলো আমাদেরকে বলছে গুণফল নির্ণয় করতে, সাংখ্যিক সহগগুলো গুণফল কত, গুণফল বলছে, যেহেতু সাংখ্যিক সহগ সবগুলোর গুণফল করতে বলছে সেজন্য আমাদের x এর মানটাও লিখে নেব। এই জন্য এখানে লিখে নিছে যে x এর সাংখ্যিক মান হচ্ছে 3, কারণ x এর আগে আছে 3। এবার এই সবগুলো সংখ্যা আমাদেরকে বলছে, শুধু সংখ্যাগুলো x y z কিন্তু বলে নাই, বলছে সাংখ্যিক মানগুলো গুণফল কত, তাহলে সাংখ্যিক মান হচ্ছে সংখ্যাগুলোর মানগুলো আমাদেরকে গুণ করতে বলছে। তাহলে এখানে আমরা মানগুলো পাইছি কত, 3, 2 এবং 5। এটাই দেখো এখানে লিখছি যে 3, 2 এবং 5, তাহলে এগুলোর আমরা গুণ করে দেব। তাহলে গুণ করলে দেখো এখানে 2 এর মান আছে মাইনাস, সেজন্য আমরা এখানে মাইনাসটা লিখে দিছি। আর গুণ করে যদি আমরা 3 দুগুণে 6, 6 এটা 5 দিয়ে গুণ করলে 5 6 30, এই হচ্ছে সাংখ্যিক মান হচ্ছে আমাদের -30। আশা করি 39 এবং 40 দুইটা অঙ্ক, 39 এবং 40 দুইটা অঙ্কই আমরা কমপ্লিট করছি। যদি কোনো প্রশ্ন থাকে, না বোঝার কিছু থাকে, মাস্ট বি আমাকে কমেন্টে জানাবা। আর আমাদের পরবর্তী কাজ হবে SW থাকবে কি, SW থাকবে যেহেতু 39 40 আরো দুইটা অঙ্ক আছে 41 এবং 42, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে 41 এবং 42 কে নিয়ে, ঠিক আছে। যদি এই বাসায় করে ফেলবা, যদি না বুঝি কমেন্টে জানাবা, অবশ্যই আমি আবার ক্লাসে 41 এবং 42 করে দেব। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, তখন পাশে থাকার জন্য।